প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমিস্টার মেজর 2 এবং মাইনরের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, মোহাম্মদ বিন তুগলককে কি পাগলা রাজা বলা যুক্তিসঙ্গত? দিল্লির সুলতানি সাম্রাজ্যের একজন শিক্ষিত ও বুদ্ধিমান সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। সুলতান গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র জুনা খাঁ মোহাম্মদ বিন তুগলক নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসেন 325 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কারণ সিংহাসনে বসেই তিনি যেসব গুরুত্বপূর্ণ শাসনতান্ত্রিক কাজকর্ম শুরু করেছিলেন, দুর্ভাগ্যবশত প্রায় সব কাজেই তিনি ব্যর্থ হন। তাই কিছু কিছু ঐতিহাসিক তাকে ভাগ্যহীন আদর্শবাদী বলে আখ্যায়িত করেছেন। মোহাম্মদ বিন তুগলকের উল্লেখযোগ্য শাসনতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা, যেগুলি তার ব্যক্তিগত চরিত্র ও প্রশাসনিক যোগ্যতার উপর বিতর্কের আলোকপাত করেছে, সেগুলি হল: ক্ষমতা হাতে পাওয়ার পর মোহাম্মদ বিন তুগলকের সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটি হল দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি। গাঙ্গেয় দোয়াব অঞ্চলে তুলনামূলকভাবে বেশি ফসল উৎপাদন হওয়ার কারণে তিনি এখানকার কর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন। এর জন্য তিনি দেওয়ান-ই-কোহ নামে এক কৃষি সংস্থা গঠন করেন, কিন্তু ঠিক সেই সময় সেখানে খরা দেখা দেওয়ার ফলে কৃষকরা বিরাট ক্ষতির সম্মুখীন হয়। তারা সুলতানকে রাজস্ব দিতে অস্বীকার করে। কৃষকদের ঋণ প্রদানের পরও সমস্যার সমাধান সম্ভব হয়নি। ঋণের অর্থ সমেত সুলতানের সমস্ত পরিকল্পনা ভেঙে যায়। মোহাম্মদ বিন তুগলকের সবথেকে বিতর্কিত সিদ্ধান্তটি হল দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর। তিনি তার রাজধানীকে সমস্ত স্থানীয় নাগরিক সমেত দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন মধ্য ভারতে অবস্থিত দেবগিরি থেকে গোটা ভারতকে শাসন করতে সুবিধা হবে। অতঃপর উত্তর পশ্চিম পথে মঙ্গল আক্রমণের কোনো ভয় থাকবে না। কিন্তু এটি পরিকল্পনামাফিক না হওয়ার কারণে বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। শেষ পর্যন্ত তিনি আবার দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর ফলে পুনরায় আবার ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। সুলতান মোহাম্মদ বিন তুগলকের এক বিশাল সেনাদল গঠন করেন খোরাসান ও কারাজাল রাজ্য অধিকারের উদ্দেশ্যে। তিনি ভেবেছিলেন এই রাজ্যগুলিকে পরাজিত করে এখান থেকে প্রচুর পরিমাণে ধনসম্পদ লুণ্ঠন করবেন, কিন্তু এখানকার শাসক আগে থেকেই আত্মসমর্পণ করে কিছু বার্ষিক অর্থদানের প্রতিশ্রুতি দেন। এই অর্থে সেনার খরচও মেটে না, ফলে সুলতানের এই পরিকল্পনাও ব্যর্থ হয়। মোহাম্মদ বিন তুগলকের সবথেকে বড় বিফল সংস্কার হল প্রতীকী তাম্রমুদ্রা চালু করা। সুলতান তার বিফল কর্মগুলির জন্য অর্থের ঘাটতি পূরণের জন্য সোনার মুদ্রার সমান মূল্যের তামার মুদ্রা চালু করেন, কিন্তু এই মুদ্রা বিপুল পরিমাণে নকল হতে থাকে। ফলে শেষ পর্যন্ত সুলতান এই প্রতীকী মুদ্রাও তুলে নিতে বাধ্য হয়। এই সব ব্যর্থতা থাকা সত্ত্বেও মোহাম্মদ বিন তুগলককে একজন অসফল শাসক বলা যায় না। এ সকল পরিকল্পনাগুলো তার একার ছিল না, সমস্ত মন্ত্রিপরিষদও এর সাথে যুক্ত ছিল। সর্বোপরি তিনি দিল্লির সিংহাসনে বহুকাল, প্রায় 26 বছর রাজত্ব করেছিলেন। উপরিউক্ত এই সব আলোচনার পরিপ্রেক্ষিতে একথা বলা যায় যে মোহাম্মদ বিন তুগলক কোনো পাগলা রাজা ছিলেন না, ছিলেন যুগের তুলনায় অগ্রণী। যদিও মোহাম্মদ বিন তুগলক অত্যন্ত জ্ঞানী ও উচ্চশিক্ষিত ছিলেন এবং চিকিৎসাবিদ্যায় আগ্রহী ছিলেন, তার খামখেয়ালি নীতি এবং ভুল পরিকল্পনা তাকে পাগলা রাজা নামে পরিচিত করে তোলে।